কংগ্রেচুলেশন ইরান এবং কংগ্রেচুলেশন ভ্লাদিমির পুতিন কাকু। আসলে মানে এক একটা স্টেপ আসে যে কলিজাটা শান্ত হয়ে যায়। মধ্যপ্রাচ্যের বাঘ ইরানের উপরে সিংহ, নেকড়ে, বনের যত বাকি প্রাণীরা আছে সকলে মিলে একটা বড় ধরনের অভিযান চালানোর চেষ্টা করছে। কারণ আক্তার ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত, জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনাই কেউ থাকতে পারতেন না। সর্বশেষ আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েই গেল, আশাটা পূরণ হয়ে গেল। শেখ হাসিনা যখন পদত্যাগ করার 1-2 ঘন্টা পরে খবর পাওয়া গেছে, কিন্তু টুপ্পু সাহেবের খবর তো এখনো বের হয় নাই। বের হবে কেমনে? সবকিছু ওয়াকারুজ্জামান সাহেব চেপে ধরে রাখছে। পিনাকি ভট্টাচার্যের অ্যাকশনটা কেমন, তার ভিডিও বুলেটের মতো কাজ করে। রাষ্ট্রপতির পদত্যাগ দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র 8 মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। মাত্র 8 মাসে কিভাবে এমন চমক দেখালো এই অন্তর্বর্তী সরকার? ডক্টর ইউনূস সরকারকে দাঁড়াতেই দিবে না বিএনপি এরকম ঘোষণা দিচ্ছে। আপনি যদি মনে করেন যে এটিএম আজহারুল ইসলামের উপরে যা হয়েছে তা সঠিক, তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল। এটিএম আজহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল। কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাসেম আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল। এটা কোনো আইন ছিল না, এটা কোনো সঠিক বিচার ছিল না। চীনকে আরো গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কংগ্রেচুলেশন ইরান এবং কংগ্রেচুলেশন ভ্লাদিমির পুতিন কাকু। আসলে মানে এক একটা স্টেপ আসে যে কলিজাটা শান্ত হয়ে যায়। মধ্যপ্রাচ্যের বাঘ ইরানের উপরে সিংহ, নেকড়ে, বনের যত বাকি প্রাণীরা আছে সকলে মিলে একটা বড় ধরনের অভিযান চালানোর চেষ্টা করছে। কারণ বাঘকে আর সামনের দিকে আগাইতে দেওয়া যাবে না। কিন্তু একটা জিনিস ভুলে গেছে যে জঙ্গলে একসময় আরও একটা শের ছিল, রাজত্ব করত, এখনও কিন্তু রাজত্ব করছে, তবে এতটা হয়তো পারতেছে না জোটের সামনে, বাট একা 100। কার কথা বলছি? ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ পুতিন কাকু। দর্শক, গতকালকে আপনার পুতিন এবং ইরানের মধ্যে একটা চুক্তি হয়েছে। ইরান এবং রাশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের একটা চুক্তির অনুমোদন আপনার এটা আইনে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে ক্রমবর্ধমান যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটানোর যে পরিকল্পনা, এটার মাঝখানেই ইরানের আবার আপনার কি বলে যে রাশিয়ার সাথে একটা সফর চলছে ইরানের প্রেসিডেন্টের। তো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পুতিনের মধ্যে বৈঠকের পর একটা 20 বছর ব্যাপী, কত বছর? 20 বছর। ওই পর্যন্ত পুতিন বাইচা থাকে কিনা সেটা আল্লাহ ভালো জানে, বাট লম্বা একটা কাজ সাইরার দিছে, ইরানরেও একটা শক্ত সাপোর্ট দিয়ে দিয়েছে। বার্তা সংস্থা তাস বলছে পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেছেন। নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালে পোস্ট করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতা আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসাবে মর্যাদাকে প্রতিষ্ঠা দেয় এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, জ্বালানি, অর্থ, পরিবহন, শিল্প, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তি সহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। 2025 সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সেই সময় এই চুক্তিটি সম্পর্কে আলোচনা হয়েছিল, যেটা একটা সইও হয়েছিল, বাট আইনে অনুমোদনের যে ইস্যুটা সেটা আবার মানে একদম ফাইনাল হয়ে গেল। রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেল কাউন্সিল উভয়ই চুক্তিটি অনুমোদন করেছেন।
চুক্তি সইয়ের পর পুতিন এটিকে একটি যুগান্তকারী দলিল হিসাবে ইরান এবং রাশিয়ার দুই দেশের নিরাপত্তা সহ বিভিন্ন খাতিরে এটা ঐতিহাসিক দলিল বলে আখ্যায়িত করেছেন। অপরদিকে ইরানের প্রেসিডেন্ট এটি সকল ক্ষেত্রে আপনার ইরান এবং রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনা করবে বলে তারা আশা প্রকাশ করেছেন। এই মুহূর্তে এটা খুবই সাপোর্টিং দরকার ছিল। কেন দরকার ছিল? দেখেন, আমেরিকা কিন্তু রাশিয়ারে গণে, বিশেষ করে ট্রাম্প পুতিনের যথেষ্ট মানে। আমরা গেল এই 2-3 মাসে ট্রাম্প ক্ষমতায় আসার পর তার যতগুলো নির্বাহী সিদ্ধান্ত আদেশ সবকিছুতে দেখলাম রাশিয়ার ব্যাপারে কিন্তু একটু হিসাব নিকাশ আছে ট্রাম্পের আলাদা। তো এইটা আমাদের জন্য পজিটিভ। আমরা চাই ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক আরও দীর্ঘজীবী হোক। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র 8 মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে $2 মিলিয়ন বেশি ঋণ। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফিরছে আস্থা। দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরী ছোঁয়া। কিন্তু মাত্র 8 মাসে কিভাবে এমন চমক দেখালো এই অন্তর্বর্তী সরকার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের পাশাপাশি উদ্যোগ নেন দেশের অর্থনীতিকে মজবুত করার। প্রফেসর ইউনূসের সেই উদ্যোগের ফল এখন বাস্তবায়িত। আপনি যদি মনে করেন যে এটিএম আজহারুল ইসলামের উপরে যা হয়েছে তা সঠিক, তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল। এটিএম আজহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল। কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাসেম আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল। এটা কোনো আইন ছিল না, এটা কোনো সঠিক বিচার ছিল না। অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন, আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মুনাফিকি করছেন। আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি, এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন, সেটা হতে পারে না। বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয়, বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয়, নিপীড়ন করতে হয়, তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান, তাহলে তো সঠিক বিচার করলেন না। শেখ হাসিনা যা যা করেছে তা কি সঠিক? যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক? সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক? আপনার কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক? যাদেরকে গুম করেছে এটা কি সঠিক? যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক? আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয়। তাহলে এটা তো একটা কাগজে 1 ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যে আওয়ামী লীগের আমলে সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে, এবং যারা জীবিত আছে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন। কিন্তু আপনারা সেটা না করে এখনো আজহারুল ইসলামকে নিয়ে তালবাহনা শুরু করেছে। ধিক্কার জানাই, ধিক্কার। আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে, এজন্য এটা অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। বরং আপনাদের উচিত ছিল সকল মজলুমদেরকে 5ই আগস্ট 1 ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকামী মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া। কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন। ডক্টর ইউনূস সরকারকে দাঁড়াতেই দিবে না বিএনপি। বিএনপি এরকম ঘোষণা দিচ্ছে, কিন্তু জনগণকে বুঝতে দিচ্ছে না, ডক্টর ইউনূসকে বুঝতে দিচ্ছে না। বিএনপি নেতারা যে মেসেজ দিচ্ছে, আমাদের কাছে যে বার্তা এসেছে, এর অর্থ যে ডক্টর ইউনূসকে দাঁড়াতে দিবে না। হ্যাঁ, এটাই বলছে। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা যায় বিএনপি সব করছে। বিরোধিতার সব লিমিট বিএনপি ক্রস করেছে। নিজেদের সরকার মনে করে, ভালো মনে করে ভালোবেসে যে বিরোধিতা, এই জায়গাটা বিএনপি ক্রস করেছে। আওয়ামী লীগ যেভাবে বিরোধিতা করে ডক্টর ইউনূস সরকারের পতন চায়, বিএনপি এখন সেইভাবে বিরোধিতা করে ওইভাবেই পতন চায়। তো দর্শক, কি হচ্ছে? ডক্টর ইউনূস সরকারকে দাঁড়াতে দিবে না বলছে, এর মানে ফেলে দিবে। অন দি আদার হ্যান্ড, মির্জা ফখরুলকে দেখবেন ডক্টর ইউনূসের সাথে মলিন মুখে হোক আর হাসি মুখে হোক ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যায় এবং ডক্টর ইউনূসের সাথে হ্যান্ডশেক করে। এবং আপনি দেখবেন
ডক্টর ইউনূসের চীন সফর ইতিবাচক একথাও বলবে। আমরা ডক্টর ইউনূসকে নিয়ে এসেছি একথা বলবে, অথচ ডক্টর ইউনূসে আপত্তি করেছিল বিএনপি। এটা ফাঁস হয়ে গিয়েছে। মানে ডক্টর ইউনূস এবং জনগণকে বোঝাচ্ছে না আমরা তো আছি, আসল বিষয় জনগণকে বুঝতে দিচ্ছে না। একদিকে বিএনপি তারা বলছে কোনো সংস্কার প্রয়োজন নেই, 31 দফা আছে মানে আর কিছু দরকার নেই, এটা একটা দিক। আরেকদিকে বিএনপি সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার বিষয়ক সুপারিশমানের উপর ভিত্তি করে তাদের মতামত জমা দেয়। মানে উপরে উপরে দেখা যায় আমরা কোঅপারেটিভ, ডক্টর ইউনূসের সাথে হেল্প করছি, কিন্তু ইন রিয়ালিটি তারা সব ধরনের সংস্কারের বিরোধিতা করছে এবং ডক্টর ইউনূসকে আর দাঁড়াতেই দিবে না একথা বলছে। আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলছে। আমরা লাইন বাই লাইন তাফসীর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে যাতে কেউ পরিবর্তন করতে না পারে, আমির খসরু এই কথা বলেছেন। এই কোন পরিবর্তন, তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন, আপনি অবাক হবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে, কোন ফ্যাসিস্ট যাতে না পারে, অন্য কোন শক্তিও যাতে না পারে। আমি সামনের বক্তব্যে আসছি এবং ব্যাখ্যাটা এখনই দিচ্ছি। এর অর্থ হচ্ছে যে হাসিনা তো পালিয়েছে, দ্যাট মিনস এখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। এখন ডক্টর ইউনূস ফ্যাসিস্ট হয়ে উঠতে যাচ্ছেন, তো ডক্টর ইউনূস যেন আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন আমরা দাঁড়াতে দিব না। ডক্টর ইউনূস ফ্যাসিস্ট হয়ে উঠতে যাচ্ছেন, তাকে ক্ষমতায় থাকতে দিব না, এটাকে বলছে যে পরিবর্তন হতে দিব না। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা মানে হচ্ছে আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে, এই কথা বোঝাতে চাচ্ছে। এটা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যাখ্যা। তার ভিডিও বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারতেন। এই নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ে কালে কথা বলেন বিভিন্ন অনেক নেতাকর্মী উপস্থিত। আমির খসরু বলেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, কিন্তু ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেনি। এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেনি, এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। কোন শক্তি ভাই? এই ডক্টর ইউনূস শক্তি যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে, অর্থ হচ্ছে বিএনপি প্রস্তুত রয়েছে। তাহলে অর্থটা কি যে বিএনপি এই শক্তি মানে ডক্টর ইউনূসকে দাঁড়াতে দিবে না, ডক্টর ইউনূস সরকারকে দাঁড়াতে দিবে না। দাঁড়াতে দিবে না বলতে যথাযথ সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে দিবে না, পতন ঘটিয়ে দিবে। তাহলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কত ভয়ঙ্কর থ্রেট, এটা বুঝতে পারছেন? তার বক্তব্যের প্রথম অংশ দেখে তো বোঝা যায় না, কিন্তু এভাবে থ্রেট দিয়ে দেয়, আবার উপরে উপরে কোঅপারেশনও করে, এদের শুভেচ্ছা বিনিময় করে। এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা মনে মনে নির্বাচন করেন, আপনাদের কাছে নির্বাচনী হাওয়া 2014 সালেও বইছে, নির্বাচনটা করতে পারেননি। আর সবার মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে, উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে, এগুলো ঠিক, কিন্তু নির্বাচনী হাওয়া বইছে না। নির্বাচনের প্রতি মানুষ বিরক্ত, বা নির্বাচনের কোনো পরিবেশ নেই। গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন, তবে পুরোটা আসেনি। এখন নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছেন, সবার মধ্যে নির্বাচনের উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে, সবার মনে হচ্ছে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। যেভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়, আজ মনে হচ্ছে বাংলাদেশের মানুষ বহু বছর পর নির্বাচনের সে আনন্দঘন পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচনের পরিবেশ সত্যি আনন্দঘন হবে, তবে তাতে লেট হবে, আনন্দঘন করতে হবে। এখন পর্যন্ত বিএনপি সন্ত্রাসীদের যে তৎপরতা, তারা জনগণকে ভোট দিতেই দিবে না, তারা সুযোগ পেলে ভোট চুরি করবে, তাতে আনন্দ থাকবে না। এজন্য যাতে বিএনপি সন্ত্রাসীরা ভোট চুরি করতে না পারে, এই বন্দোবস্ত হওয়ার পর এটা হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।